নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই আয়োজনে আমরা এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি এবং প্রতি রাতের আয়োজনে আমরা বিশ্বাস করি যে আগামীকালকে সকাল আর একটু সুন্দর আর একটু অন্যরকম হবে। আমরা সত্যি অর্থেই চাই আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা রাজ্যের নাম গোটা দেশের কাছে জলজল করে মেলে ধরুক। ঠিক একইভাবে আমরা চাই আমাদের চারপাশে যে অন্যায়গুলো ঘটে চলেছে, আমাদের চারপাশে অপরাধ চক্রের সদস্যরা যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথাও না কোথাও আমাদের সম্মিলিত প্রয়াসে সত্যি অর্থেই নিপাত যাক। আমাদের আজকের আলোচনার বিষয় ইতিমধ্যেই আপনারা হয়তোবা দেখছেন আমার মাথার উপরে। আমরা অরিত্রকে নিয়ে গর্ব অনুভব করার জন্য এই আয়োজনটি রেখেছি। আপনারা যারা এই রাজ্যে থাকেন কিংবা এ রাজ্যের সব নাগরিকরা যারা বহির রাজ্যে বহির দেশে থাকেন, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে অরিত্র অসাধারণ একটি সাফল্য অর্জন করেছে। ইতিমধ্যেই অরিত্র শুধুমাত্র আর একটি নাম নয়, অরিত্র আমাদের সকলের জন্য এক অর্থে গর্বের এক উচ্চারণ, সেই সঙ্গে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে সত্যি অর্থেই এক রোল মডেল। আসুন আপনাদের সঙ্গে এভারেস্ট জয়ী অরিত্রর আলাপ করাই। অরিত্র, প্রথমেই ম্যানি ম্যানি কনগ্রেচুলেশন, অনেক 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 তোমাকে এই সাফল্যের জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সবচেয়ে শুরুতেই তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে ইউ ব্যাক টু আগরতলা, মানে প্রায় 2.5 মাসের একটা লম্বা সফর আগরতলা থেকে শুরু হয়েছিল, আগরতলায় তুমি ফিরে এলে, কেমন লাগছে সব মিলিয়ে? ব্যাক টু সিভিলাইজেশন, অনেক দিন পাহাড় অনেক দেখতে দেখতে আবার ব্যাক টু সিটি লাইফ, খুবই ভালো লাগছে। একদম শুরুটা যদি বলি, মানে আজকের এই অনুষ্ঠান দর্শকরা যারা দেখবেন তারা নিশ্চয়ই অরিত্রর ইন অ্যান্ড আউট জানতে চাইবে। আমার তোমার কাছে আজকের এই তথাকথিত সাক্ষাৎকারে কোথাও কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি চাইবো যে তুমি মন খুলে প্রাণ খুলে তোমার জীবনের এমন অনেকগুলো দিকের কথা আমাদেরকে বলো যে দিকগুলো এই প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহ দেবে, বা তোমার বয়সী যারা, ছোট যারা কিংবা বড় যারা, তারা সকলে মিলে তোমার কাছ থেকে ইন্সপায়ার্ড হবে। সেরকম যদি কোনো গল্প কাহিনী তুমি শেয়ার করতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। টু বিগিন উইথ, মানে তোমার এই শহরে বেড়ে ওঠা, তোমার স্কুল, কার সঙ্গে তুমি স্কুলে যেতে, কিভাবে বড় হয়েছো, তখন কি খেলতে, কোন মাঠে খেলতে, এগুলো নিয়ে একটু শুনতে চাই। শিওর। তো আমার স্কুলিং হয়েছে ক্লাস 12 পর্যন্ত হলি ক্রস স্কুল। অ্যান্ড তো আমার স্কুল লাইফে আমার স্পোর্টস ছিল ক্রিকেট। অ্যান্ড বাবার সাথেই আমি মোস্টলি আস্তাবল মাঠ, আমি সেখানেই খেলতে যেতাম। অ্যান্ড তারপর স্পেশালি বাড়ি থেকেই আমি এমন কোথাও গিয়ে ট্রেন করিনি ক্রিকেটের জন্য। তো আমার স্কুল লাইফ ওয়াজ রিয়েলি ফান ফিল্ড, বাট মাউন্টেনিয়ারিং আমার স্কুল লাইফ বা কলেজ লাইফে কোনোটাতেই পার্ট ছিল না। ইট কেম স্লোলি, যখন আমি আস্তে আস্তে চাকরির লাইফ জয়েন করেছি, when I started to roam around with my bike throughout India. আমরা এই প্রসঙ্গগুলোতে একটু পরেই আসি, কিন্তু তার আগে এটা জানতে চাই তোমার কাছে যে তোমার এই যে তুমি বলছো যে স্কুল লাইফ, তোমার বাবা আমরা জানি রাজ্যের বিখ্যাত একজন ফুটবল কোচ ছিলেন, তোমার মার উৎসাহ তোমার পেছনে অনবরত ছিল, তোমার পরিবারের বাকি সদস্যদের অনুপ্রেরণা ছাড়া এরকম একটি লড়াই জেতা যায় না। কিন্তু আমি যদি ওইটা একটু জানতে চাই যে তোমার বন্ধু বান্ধব বা তোমার বান্ধবীরা যারা, তুমি যাদের সঙ্গে বড় হয়েছো স্কুল জীবনে, একটি কোয়েড স্কুলে একটি ছেলে পড়াশোনা করছে আগরতলার মতো একটি জায়গায়, এবং সেখান থেকে সে ইঞ্জিনিয়ারিং পড়তে যায় বাইরে, আর মধ্যবিত্ত 5টি পরিবারের মতোই তোমার জীবনের গল্প। কিন্তু পেছন থেকে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে কে এই অরিত্রকে তৈরি করেছে যে ও যে কোনো রিস্ক নিতে পারবে, ও সাহস করে পাহাড়ের একেবারে চূড়ায় গিয়ে এভারেস্টে দাঁড়িয়ে বলতে পারবে আমি এভারেস্টে এসেছি? সেটার জন্য এই অরিত্রর মেকিংটা কিভাবে হয়েছে এটা একটু বলো। সেটার জন্য আমি পুরোপুরি বলতে চাই এটা আমি আমার বাবার থেকেই পেয়েছি। তো হি ওয়াজ এ স্পোর্টস পারসন। তো সেই স্পোর্টসম্যান স্পিরিটটা আমাদের সবসময় ছিল, যে কিছু একটা নতুন কিছু করার, নতুন কিছু একটা রিস্ক নেওয়ার, অ্যান্ড সেটার উপর ফোকাস করে এগিয়ে যাওয়ার, যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে
পাচ্ছি টু কন্টিনিউ টু অ্যাক্ট, টু কন্টিনিউ টু ফোকাস অন ইট। তো এটার জন্য আমি বাবাকেই মনে করি আমার রোল কি মডেল। বলতেন তিনি, মানে বাবা তোমার একবার নাম বলো বাবার, যে সঞ্জয় কুমার রায়। সঞ্জয় কুমার বাবা রায়, সঞ্জয় কুমার বিখ্যাত রায়। কোচ ফুটবলের। তিনি তিনি কি বলতেন, মানে প্রধানত তোমার সঙ্গে তার পয়েন্ট অফ ডিসকাশনে এই এই সাহস নেওয়ার, ঝুঁকি নেওয়ার বিষয়গুলো সম্পর্কে তার প্রধান বক্তব্যগুলো কি থাকতো? তো হি ওয়াজ স্ট্রিক্ট। আমার যখনই বলতো, আমার একটা কথা সবসময় মনে পড়ে এখনো, যে বলতো যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। তো কিছু অ্যান্ড সোসাইটির জন্য কিছু একটা করো, যাতে সবাই তোমার নাম পড়ে দিয়ে মনে রাখে। তো এই জিনিসগুলো মাথার মধ্যে থাকতো। তখন ছোটবেলায় হয়তো আমি বুঝতাম না, বাট আস্তে আস্তে যখন বড় হয়েছি, যখন স্কুল পাস করলাম, কলেজ পাস আউট করলাম, তখন তারপর যখন বাবা মারা গেলেন, অ্যান্ড তখন আই কেম টু নো দ্যাট সেই জিনিসগুলো আসলে মানে কি, মানে লাইফে সব কিছু এত ইজিলি পাওয়া যায় না। অ্যান্ড কিছু একটা নাম করার জন্য ইউ হ্যাভ টু ফোকাস অন ইট, অ্যান্ড এটার উপর অনেক মেহনত করতে হয়। তো ইয়া। তো তুমি তো মানে ধরো ভালো ফুটবল খেলে নাম করতে পারতে, গান গেয়ে নাম করতে পারতে, তোমাকে এই দিব্যি কে দিল যে এভারেস্টের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে দেশের জাতীয় পতাকা উড়িয়ে বলতে হবে আমি এভারেস্টের চূড়ায় এসেছি? আমি কিছুদিন আগে, 2-3 দিন আগে, আগরতলা আসার আগে নেপাল থেকে দিল্লি পৌঁছেছিলাম ফ্রম কাঠমান্ডু। তো সেখানে আমার একজন লোকের সাথে দেখা হয়েছিল ফ্রম দিল্লি। তো আমি এই জিনিসটা কেন আনছি এখন, বা কেন আনতে চাই, তো ওর সাথে কথা বলতে বলতে ও একটা লাইন বলেছিল যে যার মধ্যে যে জিনিসটা থাকে, ওটা কোনো না কোনোভাবে এট সাম পয়েন্ট অফ টাইম ওর লাইফের মধ্যে এটা প্রকাশ পায়। সো আমার মধ্যে হয়তো ফুটবল জিনিসটা কখনোই ছিল না ছোটবেলায়। when you ask the first question, আমার স্কুল লাইফ, ছোটবেলাতে আমি কি খেলতাম, তখন আমি ক্রিকেট খেলতাম। ক্রিকেটে আমি ভালোও ছিলাম, বাট সেটাকে আমি অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে নিয়ে যেতে পারিনি ফর মেনি রিজনস, যেটা আমি এখন মানে এখন হয়তো মাথায় আসছে না। তারপর যখন আমি যেটা বললাম, বাইক রাইড যখন করতাম, তখন বুঝতে পারলাম যে বাইক রাইড দিয়ে আমি সবখানে যেতে পারছি না, সব জায়গায় যেতে পারছি না, অ্যান্ড আই নিড টু গো মোর ডিপ ইনটু নেচার। তখন আমি আস্তে আস্তে ট্রেক করা স্টার্ট করলাম। তো তখন যখন ট্রেক করা স্টার্ট করলাম, তখন একটা নতুন জগৎ খুঁজে পেলাম, হুইচ ওয়াজ মাউন্টেনিয়ারিং। তো সেখান থেকে আস্তে আস্তে আমার ভেতর থেকে মাউন্টেনিয়ারিং বেরিয়ে এলো, যে আমার সেটার প্রতি একটা ইন্টারেস্ট লাগলো, যে এই ইন্টারেস্টটা কেউ হয়তো ফোর্সফুলি কারোর থেকে বার করতে পারবে না, ইট কামস আউট অটোমেটিক্যালি। তো এটা যখন বেরিয়ে এলো, এটার প্রতি একটা প্যাশন, এটার প্রতি একটা টান, অ্যান্ড আই এম কন্টিনিউ ইট। তো দারুণ। এবার তোমার ওই জার্নিটা একটু শুনতে চাই, মানে আমরা ডে ওয়ান থেকে যদি স্ন্যাপশট করে তুমি একটু বলতে থাকো আমাদের মাঝে, আমার যা যা মনে হবে আমি তোমাকে জিজ্ঞাসা করব। কিন্তু আগরতলা থেকে অরিত্র হঠাৎ কিভাবে ঠিক করলো যে আমি এভারেস্টে যাব, মানে টার্নিং পয়েন্টটা কি এই ডিসিশনের? তো সবকিছুই আমি মনে করি একটার সাথে একটা লিঙ্কড। তো যখন আমার মাউন্টেনিয়ারিং এর প্রতি প্যাশন অ্যান্ড লাভ জিনিসটা বাড়লো, তো তখন আমি রিসার্চ করতে শুরু করলাম যে আমি কি করে এটাকে আরো আই ক্যান মেক ইট বিগ ফর মাই সেলফ, অ্যান্ড কি করে আরো নিজের স্টেটের নাম এটার মধ্যে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো রিসার্চ করতে করতে আমি দেখতে পারলাম যে 7টা মহাদেশের 7টা হাইয়েস্ট পিক আছে, যেটাকে আমরা বলি 7 সামিটস। তো সেটাকে নিয়ে আরো রিসার্চ করা স্টার্ট করলাম, আরো স্টাডি করা স্টার্ট করলাম। তো আমি তারপর মাউন্ট কিলিমাঞ্জারো ক্লাইম্ব করলাম, হুইচ ইজ আফ্রিকার হাইয়েস্ট পিক। 2023-তে সেটা ক্লাইম্ব করলাম, অ্যান্ড এরপর সেই বছরেই 2023 ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর আমি ইউরোপের হাইয়েস্ট পিক মাউন্ট এলব্রাস ক্লাইম্ব করলাম। তো তারপর মাউন্ট এলব্রাস ক্লাইম্ব করার পর একটা রিয়েলাইজেশন এলো যে বড় বড় পাহাড়গুলো চড়ার জন্য মোর টেকনিক্যাল আমার স্কিলস শিখতে হবে, অ্যান্ড এগুলো সব ইনস্টিটিউটে শেখা যায় না ইন্ডিয়াতে। তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম যে there are only 5 such institutes। এর মধ্যে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আমি সেখানে
আমার বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স কমপ্লিট করলাম। যেহেতু আমার টার্গেট ছিল 7 সামিট স্কেল করার, তো মাউন্ট এভারেস্ট আমার নেক্সট ইন লাইন ছিল। তো মাউন্ট এভারেস্ট নিয়ে প্ল্যান করা স্টার্ট করলাম। বাট একটা ইচ্ছে ছিল মনের মধ্যে, আমি যখন এটা করব তখন কি করে এটাকে আরো ইউনিক করা যেতে পারে, কি করে সেটাকে আরো ডিফারেন্ট করা যেতে পারে, যেটা ইন্ডিয়া থেকে হয়তো কেউ করেনি। সো আমি লাস্ট 3-4 বছর ধরে আই এম ইনটু সুইমিং। আমি সাইক্লিং করতাম, আমি রানিং করতাম। তো তার থেকে আমি বেশ কিছু ট্রায়াথলনে পার্ট নিয়েছি। সো তো আমার মনের মধ্যে একটা আইডিয়া এলো যে এটাকে একটা টোটালি ট্রায়াথলন এন্ডিওরেন্স স্পোর্ট হিসেবে প্ল্যান করব, যেটা ইন্ডিয়া থেকে কেউ করেনি অ্যাট ওয়ান শট। তো সেখান থেকে আমার মাথায় প্ল্যানটা এলো যে আমি আগরতলা থেকে সাইক্লিং করে নেপাল যাব, ওয়ের মানে যেখান পর্যন্ত সাইক্লিং রোড পারমিট করে। তো সেটা আমি খুঁজে পেলাম যে ইট ওয়াজ ফাপলু, যে আমি ফাপলু পর্যন্ত ইজিলি আই ক্যান গো বাই সাইকেল, উইচ ইজ অ্যারাউন্ড 1300 কিলোমিটার্স। তারপর সেখান থেকে আমি ট্রেক স্টার্ট করব অ্যান্ড দেন আই উইল ক্লাইম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট ক্লাইম করার আগে একটা অ্যাক্লামাটাইজেশন পিক আছে মাউন্ট লোবুশে, উইচ ইজ অ্যারাউন্ড 20,000 কিলোমিটার, সেটা ক্লাইম করব। অ্যান্ড তারপর ম্যারাথন রান করার পর আই উইল ফিনিশ অফ দিস এক্সপিডিশন। তো এটা হবে ফার্স্ট অফ ইটস কাইন্ড ফ্রম ইন্ডিয়া। তো এটার থেকেই, এই প্ল্যান থেকেই আই স্টার্টেড মাই জার্নি অন 16th of March। এক্সিলেন্ট। অরিত্র, এই যে বিষয়টি তুমি যেভাবে একের পর এক বলছো, খুব সংক্ষেপে বলে ফেললে, কিন্তু ইটস এ লং জার্নি, এভরি সেকেন্ডের একটা অসম্ভব রকমের টেনশন। ধরো মানে যারা এতটা ওপরে যাওয়ার স্বপ্ন দেখে না বা কল্পনাও করতে পারে না, এভারেস্টের ওপরে গিয়ে আমি দাঁড়াবো, এই জায়গাটাতে একজন যুবক বা একজন তরুণ বা যুবতী বা তরুণী, তিনি যখন ভাবছেন যে আমি করব, তুমি যেটা বললে একটু আগে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় চাকরি পাওয়ার পরে আমি ঠিক করলাম যে আমি মাউন্টেনিয়ারিং এ যাব, এই বিষয়টা তো একটা অসম্ভব রকমের হঠাৎ করে পাওয়া শখ। হয়তোবা তোমার স্পোর্টসম্যান স্পিরিট ছিল বা তুমি খেলার প্রতি আগ্রহ তোমার ছিল, সে কারণে ব্যাপারটা সহজ হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে তুমি এই স্টেপগুলো একটা 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 করে পার করলে, স্টেপগুলো কি? মানে প্রথমে একটা জায়গা থেকে তুমি যাত্রা শুরু করলে, তুমি সাইক্লিংও প্যারালালি করেছো, অনেকটা উপরে উঠেছো, পাহাড়ের কত হাজার ফিট উপরে উঠেছো সাইক্লিং করে? সাইক্লিং এর ম্যাক্সিমাম হাইট ছিল 9,000 ফিট। 9,000 ফিট তুমি সাইক্লিং করে উঠেছো। আর এভারেস্টের ওপরে উঠেছো, সেটা টোটাল কত? সামিট অফ এভারেস্ট 29,000 ফিট। 29,000 ফিট ওপরে তুমি উঠেছো। এই যে বিষয়টা, এই যে অসম্ভব রকমের একটা, এই যে তোমাকে আমরা কাছ থেকে দেখছি, ইটস লাইক একবার ছুঁয়ে দেখি, ঠিক তো এটাই অরিত্র তো? মানে এই যে অসম্ভব রকমের একটা, আমরা বলি না যে ফিট, ইটস এ ফিট। তো এই জায়গাটাতে তুমি প্রধানত কি কি ব্যারিয়ার পেয়েছো যেতে 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 যেতে, কি কি ফেস করতে হয়েছে তোমাকে? আমি শুরু করি এটা দিয়ে যে তোমার বাদিকের গালে কালো একটি দাগ, এবং তোমার সঙ্গে কথা হচ্ছিল ইন্টারভিউতে বসার আগে যে হঠাৎ করে আবহাওয়ার মধ্যে বরফের একটি ঝড় রীতিমতো এসছে, বরফ ঢুকে গেছে তোমার মুখের ভেতরে নানা প্রতিবন্ধকতাকে ঠেলে। এটা দিয়ে শুরু হোক না, মানে এটা কেন, এই দাগটা কেন, সো কখন, কিভাবে, কোন সময়টাতে? এটা মেইনলি হয়েছে 19th সামিট পুশের দিন, যখন আমি সামিট করে ফিরে আসছিলাম। তো আমরা ওয়েদার রিপোর্ট, যখন আমরা বেস ক্যাম্পে ছিলাম, খুব একটা ভালো ওয়েদার রিপোর্ট পেয়েছিলাম 18th, 19th, 20th and 21st। বাট পাহাড়ে যেরকম হয়ে থাকে, ওয়েদার সম্বন্ধে কখন কি চেঞ্জ হয়ে যায় কেউই কিছু বলতে পারে না। তো আমরা যখন 19th সামিট পুশ করি, আর আমি যখন সামিটে ছিলাম, তখন ওয়েদার ড্রাস্টিক্যালি চেঞ্জ করেছিল, ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। জেট স্প্রে অর আইস ব্লাস্ট, মানে ছোট ছোট আইসের দানা খুব জোরে এসে গালে লাগছিল। অ্যান্ড ইনফ্যাক্ট আমার মুখের মধ্যে মাস্ক পরা ছিল, আমার চোখে চশমা ছিল, বাট চশমা আর মাস্কের মাঝখানে কিছু একটা খালি জায়গা ছিল। তো সেইখানে বারবার গিয়ে আইসের সেই ছোট ছোট পার্টিকেলস গুলো এই হাওয়াতে বারবার গিয়ে সেখানে ধাক্কা দিচ্ছিল।
অ্যান্ড আমি ফিল করতে পারছিলাম যে সেখানে কিছু একটা হচ্ছে, বাট বুঝতে পারিনি যে এটা এত খারাপ অবস্থা হবে। তো ওখান থেকেই সামিট থেকে নিচে আসতে আমার মোটামুটি টাইম লেগেছে 5 to 6 hours। তো এই 5 to 6 hours এর মধ্যে মানে এটা ততক্ষণ এটা ছিল তোমার ততক্ষণ ছিল। সঙ্গে, জ্বালা যন্ত্রণা নিয়েই তোমাকে ওই নিচে নামতে নিচে হয়েছে। নামতে হয়েছে। তো যখন আমি নিচে নেমে আসি ক্যাম্প 4 8000 মিটার, তখন আমি যখন নিজের চেহারা দেখলাম তখন দেখলাম গাল ফুলে গেছে, চোখ দিয়ে চোখ দিয়ে অনেকটাই কম দেখতে পাচ্ছি। তো ইয়েস, পার্ট অ্যান্ড পার্সেল অফ মাউন্টেনিয়ারিং। মাউন্ট এভারেস্টে গেছি, মাউন্ট এভারেস্ট একটা চিহ্ন দিয়ে পাঠিয়েছে। হয়তো তুমি সেখানে গিয়ে কি বলেছো আমরা একবার দর্শকদের একটু শোনাতে চাই। আপনারা যারা আজকের এই আয়োজনে রয়েছেন, আপনারা কাছ থেকে মানে টেলিভিশনের যেটুকু দূরত্ব সেইটুকু দূরত্ব থেকে অরিত্রকে দেখছেন। অরিত্র রায় এভারেস্টে আমাদের রাজ্যের প্রথম যুবক যে সেখানে দাঁড়িয়ে দেশের পতাকা নিয়ে বলেছেন যে আমি এখানে এলাম। সেখানে সে কি বলেছেন আপনাদের একটু শোনাতে চাই, শুনুন। Such was the wind speed today. Then whiteout, then snowfall. I'll not say snowfall, it was more like ice fall. I got a frostbite just below my left eye. Hope it will be okay. I came down to Camp 4. I am not going down to Camp 2 today. Two of the members are going down to Camp 2. I'll go to Camp 2 tomorrow, that is 20th. And on 21st I'll reach base camp hopefully. Yeah. Mountain. A kiss from Mount Everest. A kiss from Mount Everest. শুনলেন আপনারা, এবং এই যে অদ্ভুত অদ্ভুত রোমাঞ্চ, মানে এই অরিত্র তার প্রতি পদক্ষেপে পদক্ষেপে অনুভব করেছেন এবং তার যে বিষয়গুলো আপনারা কাছ থেকে দেখছেন আপনাদের মতো করে, আমার মনে হয় এই অরিত্র থেকে আমরা আরো অনেক অনেক গল্প শুনতে পারবো। অরিত্র, তোমার এই জার্নিতে শেরপাদের ভূমিকা কেমন? মানে ওনারা কি করতেন, বা তোমার ব্যক্তিগত শেরপা কে ছিলেন, তার নাম, তার গল্প, তিনি কি কিভাবে তোমাকে গাইড করেছেন একটু শুনতে চাই আমরা। শেরপা ছাড়া নট অনলি মাউন্ট এভারেস্ট, কোনো পাহাড়, বিশেষ করে 8000 মিটার পিক চড়া খুবই কষ্ট, আমি বলবো ইম্পসিবল। কারণ সোলো ক্লাইম্বিং খুব কম মাউন্টেনিয়াররাই করে, সবাই মেইনলি শেরপার সাথেই যায়, অ্যান্ড দে আর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য মাউন্টেন্স। যেরকম আমার শেরপা, ওনার নাম কর্মা শেরপা ছিল, অ্যান্ড ওনার বয়স ছিল 48 ইয়ার্স। বাট 48 ইয়ার্স হয়তো শুনতে অনেক বেশি লাগে, বাট হি ওয়াজ খুবই খুবই এক্সপিরিয়েন্সড, খুবই খুবই হাম্বেল অ্যান্ড খুবই খুবই ভালো লোক ছিলেন। উনি ছাড়া হয়তো আমি সামিট করতে পারতাম না, বা সামিট যদি করেও নিতাম অন্য কোনো একজন শেরপার সাথে, হয়তো তুমি যখন পৌঁছে গেলে একদম উপরে, তখন শেরপা কি বললেন? আমার একটা জিনিসই খুব অবাক লাগলো, মানে প্রথমে সেখান থেকে শুরু করছি। অবাক লাগলো যে ওরা অ্যাকচুয়ালি খুবই রেসপন্সিবল মানুষ, ওরা ওদের ডিউটি কি করে করতে হবে, কতটা ভালো করে করতে হবে, খুবই মানে খুবই স্পষ্টভাবে স্পেসিফিকলি জানে। আমি যতবার ওনাকে দেখেছি, স্পেশালি ডিউরিং দ্য লাস্ট ডে ক্যাম্প 4 থেকে সামিট যাওয়া পর্যন্ত, মানে হি ওয়াজ অলওয়েজ, মানে সবসময় আমার অক্সিজেন চেক করছিল, যে আমার অক্সিজেন কত প্রেসারে আছে, কতটা বাকি আছে, ক্যালকুলেট করছিল যে আমি কতটা ডিস্টেন্স আমার পিঠের অক্সিজেনে যেতে পারবো, অ্যান্ড তারপর আমার কখন গিয়ে অক্সিজেন চেঞ্জ করতে হবে। ইনফ্যাক্ট যখন সামিটে পৌঁছেছি আমাকে উইশ করেছে, উইশ করার সাথে সাথেই আমার অক্সিজেন চেক করলো, নিজের ব্যাগ থেকে অক্সিজেন বার করলো, আমার অক্সিজেনের বোতল চেঞ্জ করলো, তারপরে গিয়ে বলল যে উই হ্যাভ মেড ইট টু দ্য সামিট। মানে এত ভালো একটা সম্পর্ক হয়ে যায় শেরপার সাথে, একটা আলাদা একটা বন্ডিং। আর আমি মনে করি সেই বন্ডিংটা যদি না থাকে, একটা ক্লাইম্বার
এত দুর্গম পাহাড় ক্লাইম্ব করতে কখনোই পারবে না। কি কি বলে শেরপারা প্রধানত, মানে এই যে তুমি পাহাড় উঠছো একটু 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 করে উপরের দিকে উঠছো এবং 29,000 ফিট, সেখানে যাওয়ার পথে 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 শেরপাদের প্রথম মানে দ্বিতীয় তৃতীয় হয় না ছোট ছোট টোটকা গাইডলাইন, সেগুলো কি হয়? যেরকম আমাকে বলতো বিস্তারে বিস্তারে পথ যায়নি, বিস্তারে মানে নেপাল টার্মে হলো আস্তে আস্তে আমরা পৌঁছে যাব, তুমি বাস ভালো করে খাও, তুমি বাস ভালো করে রেস্ট করো, এনার্জি বাড়াও, আর আমরা বিস্তারে বিস্তারে পৌঁছে যাব। এই জিনিসটাই যখনই আমাকে দেখতো তখনই বলতো খেয়েছো কিনা, ঠিক করে ঘুমিয়েছো কিনা, রাতের ঘুম কেমন হয়েছে, জল ঠিক করে খেয়েছো কিনা, মানে একটা আলাদাই একটা একটা গার্ডিয়ানের মতো, এঞ্জেল গার্ডিয়ান যাকে বলে। অ্যাকচুয়ালি আমি ওনাকে মিস করি অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট যে আমি ওনার সাথে আরেকবার অন্য একটা পাহাড়ে সাবমিট করতে যাব। অরিত্র, হোয়াট অ্যাবাউট ফুড, মানে কি কি খাওয়া হয় পাহাড়ে? প্রধানত ওই ম্যাগি নাকি অন্য না, কিছু? ডেফিনেটলি নট। এটা একটা মিসকনসেপশন যে পাহাড়ে শুধু ম্যাগি খাওয়া হয়। অ্যাকচুয়ালি বেস ক্যাম্প পর্যন্ত ইট ইজ এ লাক্সুরিয়াস লাইফ। বেস ক্যাম্প পর্যন্ত মানে যা চাওয়া হয় একটা ক্লাইম্বার যা চায় খেতে সবই পাওয়া যায়, এনিথিং এন্ড এভরিথিং। সোজা সাপটা কথায় এনিথিং এন্ড মানে আমি এভরিথিং হঠাৎ বললাম পাহাড়ে চড়তে চড়তে একটু আইসক্রিম খাবো, পাওয়া যাবে? বেস ক্যাম্পে পসিবল, ওকে। বেস ক্যাম্পে পসিবল, বাট বেস ক্যাম্প থেকে উপরে মাউন্ট এভারেস্ট চড়ার টাইমে ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4 থাকে, সেখানে খুবই লিমিটেড খাওয়া, মোস্টলি রেডি টু ইট অ্যান্ড ফ্লুইডস। বাট বেস ক্যাম্পে হ্যাঁ আইসক্রিম ঠিক আছে, সেটা হয়তো একটু বেশি হয়ে গেল, বাট যাবতীয় সব জিনিস, ডাল ভাত রুটি, ইনফ্যাক্ট পিৎজা, সিজলার, এভরিথিং আমি সব পেয়েছি আমার বেস ক্যাম্পে। আমার কারা এগুলো রান্না করেন সেখানে? কুক, সেখানে মেইনলি দুটো টিম থাকে, শেরপার টিম একজন, আর একজন হলো কুকিং স্টাফ। তো কুকিং স্টাফ দে আর মানে ভেরি মাচ মানে বলবো what is তো কুকিং স্টাফ খুবই কম্পিটেন্ট অ্যান্ড খুবই হেল্পফুল অ্যান্ড দে আর ভেরি স্কিলফুল। সেই অল্টিটিউডে দে আর সার্ভিং ইউ সিজলার, দে আর সার্ভিং ইউ পিজা, তো দে আর ভেরি ট্রেন্ড। দে আর ভেরি ট্রেন্ড, আর বোঝাই যাচ্ছে যে মানে বেস ক্যাম্প ইজ আ লাক্সুরিয়াস লাইফ। হোয়াট অ্যাবাউট স্নান করা অ্যান্ড আদার থিংস, মানে পাহাড়ে উঠছো 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 29,000 ফিট, সেগুলো কি বন্ধই থাকে পুরোপুরি নাকি? তো টিল বেস ক্যাম্প অ্যাজ আই সেড সবকিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আমরা যেরকম অবভিয়াসলি ডেইলি স্নান করতাম না, টু বি রিয়েলি অনেস্ট। 3-4 দিন পর পর আমাদের হট শাওয়ারে একটা টেন্ট থাকতো, তো আমরা গিয়ে বলতাম আমাদের কুকিং স্টাফকে, আমাদেরকে মেইনলি এক বাকেট গরম জল দেওয়া হতো, তো সেই বাকেট দিয়েই আমরা টেন্টে স্নান করতাম, বাট ওই 3-4 দিন পর পর, নট ডেইলি। সো কোনো ইনকনভিনিয়েন্স বা কোনো প্রবলেম হয় না স্নান। হোয়াট অ্যাবাউট জল, তুমি যত উপরে উঠছো সেগুলো তো নিশ্চয়ই ঠান্ডা, বা কিরকম ভাবে জল পান সেটাই করার বিষয়? মানে পান করা নিষেধ না, তো জল মেইনলি ওই গ্লেশিয়ার মানে বরফ গলিয়ে জল, অ্যান্ড ফিল্টার করা হতো যতটা সম্ভব, বাট মানে বরফ গলিয়ে গলিয়ে জল দেওয়া হতো? এটাই করা হয়। তো বরফ গলিয়ে গলিয়ে জল, অ্যান্ড বেস ক্যাম্প, তারপরে ক্যাম্প 1। তো বাট যতটা উপরে যাচ্ছি তো ততটা একটু কষ্টটা আরো বেশি বেড়ে যায়, কারণ বেস ক্যাম্পে যতটা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সব কিছু করার জন্য, তো উপরে কারণ বড় বড় সিলিন্ডার নিয়ে যাওয়া হতো না, হয় না সাধারণত। ঠিক। অরিত্র, এই যে ওপরে যাওয়া, আমি যদি 29,000 ফিটটাকে বেঞ্চমার্ক ধরি, তাহলে প্রধান যে 3টি চ্যালেঞ্জ, অরিত্রকে যদি কেউ জিজ্ঞাসা করে যে অরিত্র 3 চ্যালেঞ্জেস 1, 2, 3, কি কি হবে সেগুলো তোমার এই এক্সপেরিয়েন্স থেকে? আমি ওভারকামের গল্পে পরে আসবো, কিন্তু আমি যে শুনতে চাই যে হোয়াট আর দি 3 চ্যালেঞ্জেস, মেজর 3টে চ্যালেঞ্জ কি? ফার্স্ট চ্যালেঞ্জ মেন্টাল ব্যারিয়ার ব্রেক করা, ফিজিক্যাল চ্যালেঞ্জ অ্যান্ড ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। প্রথমটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার, এরপরে ফিজিক্যাল ব্যারিয়ার, এরপরে ফিনান্সিয়াল ব্যারিয়ার। মেন্টাল ব্যারিয়ার মানে আমাকে মন থেকে সাহস জোগাতে হবে যে আমি এতটা উপরে যেতে পারবো, অ্যান্ড কি আমি শুনতে পারি, দেখতে পারি, কারণ দোজ আর অ্যাকচুয়ালি ওপরে গিয়ে পুরোটাই মেন্টাল গেম। দ্য মাইন্ড প্লেজ ট্রিক্স উইথ ইউ,
যাতে ইউ বিকাম ডিমোরালাইজড এন্ড কাম ডাউন, অ্যাকচুয়ালি হয়। হুম। দ্য মাইন্ড অ্যাক্ট তোমার ক্ষেত্রে হয়েছিল এরকম হয়েছিল, কিছু? কি বেশ হয়েছিল? কয়েকবার হয়েছিল। যেমন ক্যাম্প 3 আশেপাশে ডেড বডি দেখা গেছে? Yes. So Camp 3 7,000 মিটার হাইটে, Camp 4 8,000 মিটার হাইটে। তো আমি যখন ক্যাম্প 3 আর ক্যাম্প 4 এর মাঝামাঝি ছিলাম, তো সেটাকে ইয়েলো ব্যান্ড বলা হয়। ইয়েলো ব্যান্ড একটা রকি প্যাচ থেকে জাস্ট আমি ক্লাইম্ব করে উপরে উঠেছি, তখনই আমি দেখলাম আমাদের টিমের একজন শেরপা উপর থেকে ফিরে আসছে। এই শেরপাটা ছিল একজন ক্লায়েন্টের জন্য, যে আমাদের 2-3 দিন আগে মাউন্ট লোটসে বলে একটা 8,000 সেখানে গিয়েছিল সামিট করার জন্য। বাট ডিউ টু হিজ ব্যাড লাক অ্যান্ড সেখানে যখন ও সামিট করে ফিরছিল, ওয়েদার ড্রাস্টিক্যালি খুব ড্রপ করেছিল ইন দ্য সেন্স চেঞ্জ করেছিল। উইন্ড স্পিড ওয়াজ ক্লোজ টু 40-50 নটস, না কিলোমিটার পার আওয়ার না, নটস। সো ইটস রিয়েলি হাই অ্যান্ড ও শ্বাস নিতে পারছিল না। সে খুব ট্রাই করেছিল, বাট হি কুড নট অ্যান্ড হি still there, his body is still there, so he could not come down alive. তো একটা ক্লাইম্বার যখন যাচ্ছে ওপরে অ্যান্ড ও যখন এরকম একটা নিউজ শুনতে পায়, তো ইটস ডিমোরালাইজিং অ্যান্ড প্লাস তখন ভয় কাজ করে না যে না দরকার নেই আমিও নেমে যাই, এরকম কিছু মনে হয়? অবভিয়াসলি কাজ করে। তো তখন কি হয়েছিল, আমার আশেপাশে আমার টিমের লোকজন কেউ ছিল না। সামনে একজন ছিল, বাট ও কিছুটা আগে ছিল অ্যান্ড পেছনে অনেকটাই পেছনে ছিল। সো ইট ওয়াজ ভেরি ডিমোরালাইজিং। আমি তখন ভাবছিলাম যে মাই লাইফটা কি, আমার জীবনটা কি ইজ ওয়াট 22.5? আই থিঙ্ক ইটস মোর দেন দ্যাট। So should I take the risk of going up, যে আমি কি আরো এগিয়ে যাব? বাট তখন আই স্টার্টেড, বাট এই জিনিসগুলো আমি জানতাম যে মাই মাইন্ড মাইট প্লে ট্রিক, ইটস মাইন্ড গেম যেহেতু। তো আমি জাস্ট একটু শান্ত করলাম নিজেকে, জাস্ট ট্রাই টু অ্যাসেস মাইসেলফ যে আমি কি আদৌ কিছু ডিফিকাল্টিস বা কোনো প্রবলেম ফেস করছি উইদিন মাই ফিজিক্যাল বডি। আমি ভালো করে শ্বাস নিতে পারছি, আমার তখন অক্সিজেন ছিল, আমার কোনো মাথা ব্যথা ছিল না। ওইখানে ডাক্তাররা থাকেন, ওনারা চেক করেন রেগুলার বেসিস যে কি কি প্যারামিটার কি হচ্ছে কি না, টিমের মধ্যে এরকম কি কিছু থাকে নাকি নিজেকেই সিদ্ধান্ত নিতে হয় সব? এটা নিজস্ব সিদ্ধান্ত। কামিং টু ডক্টর পার্ট, ডক্টর টিল বেস ক্যাম্প পর্যন্ত থাকে। দেয়ার ইজ এ স্পেসিফিক ফ্যাসিলিটি ফর ডক্টরস ক্যাম্প। সেখানে গিয়ে একটা ক্লাইম্বার যতবার খুশি ডক্টরের কনসাল্ট নিতে পারে, অ্যান্ড বেসড অন দ্য ডক্টরস অ্যাডভাইস, যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় দে আর অ্যাডভাইস টু গো ডাউন, যাতে ওখান থেকে সুস্থ হয়ে তারপর আবার ফিরে আসো ইন এ উইক অর মেবি 5 days। বাট যখন আমরা বেস ক্যাম্প থেকে পুশ করে যাই ওপরে, ক্যাম্প 1 হোক, ক্যাম্প 2 হোক, ক্যাম্প 3 হোক বা ক্যাম্প 4, ওখানে কোনো ডক্টর ফ্যাসিলিটি নেই। যদি টিমের মধ্যে ডক্টর থাকে সেটা আলাদা ব্যাপার, আর ওপরে যদি কিছু হয়, ক্যাম্প 4 বা ক্যাম্প 3 তে যদি কিছু হয়ে থাকে, কোনো না কোনোভাবে বি ইট ইয়োরসেলফ বা শেরপার হেল্পে ক্যাম্প 2 পর্যন্ত নামতেই হবে। কারণ ক্যাম্প 2 পর্যন্তই হেলিকপ্টার যায়। এর ওপর যেহেতু এয়ার প্রেশার, এয়ার ডেন্সিটি কম, হেলিকপ্টার এর ওপর যেতে পারে না। মানে খুব রেয়ার কেসে আমি দেখেছি যে ক্যাম্প 3 থেকে হেলিকপ্টার ল্যান্ড করে না, বাট সে উপর থেকেই একটা লং লাইন, মানে যাকে আমরা বলি লং রোপ, তারা নিচে ফেলে দেয়, সেখান থেকে রেস্কিউ করা হয়। বাট সেটা খুবই ক্রিটিক্যাল কেস বাট ক্যাম্প 2 পর্যন্তই লাস্ট হেলিকপ্টার রেস্কিউ বা সব কিছু হয়। এর ওপর ইটস আপ টু নিজের ওপর অ্যান্ড শেরপার ওপর। তো ডক্টরস আর টিল বেস ক্যাম্প এর ওপর। তোমার এই যে ফিজিক্যাল, মানে আমি যদি বলি যে প্যারামিটার চেক করার বিষয়গুলো, বা কতদিনের ট্রেনিং তোমার লেগেছিল, নাকি ইট ওয়াজ লাইক ফার্স্ট টাইম আমি যাচ্ছি আরো যাচ্ছি, নাকি এটার জন্য তুমি প্রত্যেক দিন বা বহু মাস বহু বছর ধরে নিজেকে আগে তৈরি করতে হয়, এরকম কি কোনো ব্যাপার আছে? মানে ফর এক্সাম্পল, লেট মি বি মোর স্পেসিফিক, আমি ঠিক করলাম হঠাৎ করে অরিত্রকে দেখে যে আই এম ভেরি এক্সাইটেড, আই ক্লাইম্ব এভারেস্ট। তো আমি নেক্সট 1 মাস পরে জার্নি স্টার্ট করে আস্তে আস্তে একজন শেরপাকে ধরে টাকা জোগাড় করে আমি কি এভারেস্ট যেতে পারবো? No. Am I allowed? Climbing Everest, climbing any 8,000 is not a joke. আমি এবার যখন আমি যাচ্ছিলাম এভারেস্টে, অনেক লোকালাইটস
নেপালিদেরকে কথা বলতে শুনেছি, সেম জিনিসটাই বলতো, এভারেস্ট ইজ নট এ জোক, 8000 ইজ নট এ জোক। অ্যান্ড এখন থেকে নেপাল গভর্নমেন্ট রুল বানিয়েই দিয়েছে যে এনি 8000 মিটার পিক যদি ক্লাইম্ব করতে হয় কোনো ক্লাইম্বারে, ওদের একটা 7000 মিটার পিক আগের থেকেই ক্লাইম্ব করতে হবে, এটা একটা মাস্ট। এখন এটা হলো ইন টার্মস অফ ক্লাইম্বিং 7000 মিটার ইজ এ মাস্ট। বাট যেটা হলো ট্রেনিং এর কথা, ট্রেনিং ট্রেন্ড থাকা ইজ এ অ্যাডেড অ্যাডভান্টেজ, এটার কোনো প্রিরিকুইসাইট নেই, মানে ইট ক্যান অলওয়েজ বি ফার্স্ট টাইম। ইট ক্যান অলওয়েজ বি ফার্স্ট টাইম। তো বাট একটা বেসিক কোর্স করা থাকা আর একটা অ্যাডভান্স কোর্স করা থাকা আমার মতে খুব জরুরি। কারণ বেসিক কোর্সে, অ্যাডভান্স কোর্সে ভেরিয়াস টাইপস অফ রোপ নট টেকনিক, উপরে যাওয়ার টেকনিক, নিচে নামার টেকনিক, অনেক রকম টেকনিক আছে, সেগুলো শেখানো হয়। তো সবসময় সেই মেন্টালিটিটা বা সেই প্রিপেয়ারনেসটা থাকা উচিত যে আমার শেরপার যদি বাই চান্স কোনো কিছু হয়, আমি যদি ফিজিক্যালি বা মেন্টালি ফিট থাকি, তখন আমার কি করে সেই জায়গাটাতে নিজেকে রেস্কিউ করতে হবে। এক্সিলেন্ট, অরিত্র উইল কাম ব্যাক। আপনারা যারা এখানে আছেন, এই অনুষ্ঠানটি আজকে দেখছেন, ওই জায়গায় দাঁড়িয়ে অরিত্র আরো কি বলেছিলেন একটু শোনাতে চাই আপনাদের, দেখুন। Hello, today is 18th of April 2025. আমি এভারেস্ট বেস ক্যাম্প থেকে লোকসে ফেরত যাচ্ছি। কেন যাচ্ছি, why I am going, I will reveal it to you in 2-3 days, by 21st of April hopefully. Again on 21st of April I will be back to EPC. So yes, I'll let you all know why I'm going back to Lobushe. For now I'm closer to Lobushe, hopefully 30 minutes from here. I started at 10:05 in the morning, now it is not even 12, so good run, but I have to improve it. I'm thinking of it as a practice run for my Everest marathon. Yeah, so far so good. The mountain that you are seeing behind is the beautiful Mount Pumori. Chalo, see you. এই যে জিনিসগুলো অরিত্র দেখানো হচ্ছে টেলিভিশনের Hello. পর্দায়, আই এম শিওর যে তোমার তো এক Hello, একটা sir. সেকেন্ড, এক একটা মুহূর্ত মনে পড়ছে, এন্ড ইটস লাইক ওয়ান্ডারফুল। এই 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 ফিলিংটা অ্যাকচুয়ালি কেমন? এই যে তুমি একটু একটু করে উঠছো অ্যান্ড দেন চারিদিকে বরফ, চতুর্দিকে ওই ঠান্ডা, ওই টেম্পারেচার, চশমা, নিজেকে চেনা যায় না, এই যে অরিত্র, এটা একদম টোটালি ডিফারেন্ট, এন্ড দেন ইউ অ্যাকচুয়ালি ক্লাইম্ব, সেখানে দাঁড়িয়ে তুমি বলছো সারা পৃথিবীকে আই এম হিয়ার। কেমন লাগে আসলে? মানে খুবই একটা সারিয়াল একটা ফিলিং, মানে যেটা একটা মানে এই অনুভূতিটা হয়তো আমি এখনো কাউকে বলে বোঝাতে পারবো না। আমি যখন চোখ বন্ধ করি, সেই জায়গাটাই আমার মাথায় ভাসে, চোখের সামনে ভাসে যে আমি সেইখানে ছিলাম। মানে ওপর থেকে একটা আলাদাই একটা দৃশ্য, মানে সবকিছু নিচে একটা ক্লাউডের একটা মেঘের লেয়ারের উপরে কিছু 7000 মিটার পিক, 8000 মিটার পিক মাথা বার করে রেখেছে। মানে খুবই একটা অদ্ভুত একটা দৃশ্য, মানে একটা ম্যাজিক্যাল একটা ফিলিং। অ্যান্ড প্লাস এটা হলো দ্য গুড পার্ট, বাট অবভিয়াসলি এটার সাথে সাথে ভয়ও হয়। কারণ অবভিয়াসলি আমার হাইট ফোবিয়া নেই, বাট মানে যতটা আমি একটা পাহাড়ের গায়ে দিয়ে অ্যাসেন্ড করছি ওপরে, স্লোপের ইনক্লিনেশন, স্লোপের অ্যাঙ্গেল আস্তে আস্তে বাড়ছে, অ্যান্ড তখন মাঝে মধ্যে ভয় লাগতো যে বাই চান্স যদি স্লিপ করে যায় তখন কি হবে। তো তো কোথাও কি বারবার পাহাড় চড়তে চড়তে মনে হয়েছে মার সঙ্গে আর কথা হবে তো, মার সঙ্গে দেখা হবে তো, এই ভয়গুলো কাজ করেছে, নাকি একবারের জন্য এগুলো কোথাও মনে আসেনি? আমি অনেস্টলি এই চিন্তাটা আসতে দেইনি। আমার মনের মধ্যে এই বিশ্বাস ছিল Excellent. যে আমি পারবো। অ্যান্ড যদি আমার কোথাও কোনো ডাউট যদি হতো যে আমি মানে এরকম চিন্তা ছিল, যদি আমার এনি ফিজিক্যাল বা কিছু যদি কোনো প্রবলেম হতো, আই উড হ্যাভ টেকেন দ্য ডিসিশন টু গো ব্যাক। আমার এখনো মনে আছে, আমি যখন আগরতলা থেকে বেরোই, তখন আমি নিজেকে বলতাম যা কিছু হয়ে যাক আমি উপরে উঠেই যাব, আমার যদি শরীর খারাপও হয়ে যায় আই উইল পুশ মাইসেলফ টু দ্য টপ। বাট কোনো না কোনো একটা জায়গায় গিয়ে একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি আবার আসতে পারবো যদি আমি এবার না করতে পারি।
কিন্তু সঙ্গে এই ভাবনাটাও তো ছিল যে 22.5 লাখ 23 লাখ টাকার একটা খেলা এটা। ইয়েস, এই ভাবনাটাও ছিল। তো আমি বলবো যে আমি এবার ভীষণ লাকি ছিলাম যে আমি আমার শরীর একদমই পুরোপুরি ফিট ছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি। যখন বেরোচ্ছিলে বাড়ি থেকে মা কি বলে দিয়েছিল? মা কাঁদছিল, কি বললো? বলছিল যে সাবধানে থাকিস, সাবধানে উঠিস, মানে বেশি। কখনো বলেনি দরকার নেই এগুলো করার, কি দরকার, আমি কিভাবে থাকবো, বা এগুলো করলে কি লাভ, না করলে কি হয়? ইয়েস, নিশ্চয়ই। এটা এখনো আমাকে বলে, আমি যখন বলি যে আমার আরো এই পিকগুলো, এই মাউন্টেন্স গুলো সামিট করা বাকি আছে, তো বলে অনেক হয়েছে, আর দরকার নেই, বাড়িতেই থাক। তো যেরকম মা বাবা হয়ে থাকে। হোয়াটস ইউর নেক্সট প্ল্যান? মানে পাহাড় নিয়ে কি আরো প্ল্যান আছে? ইয়েস, পাহাড় নিয়ে আরো প্ল্যান আছে। 7 সামিটস, 7টা মহাদেশের 7টা হাইয়েস্ট কন্টিনেন্ট, 7টা হাইয়েস্ট মাউন্টেন। সো 3টে কমপ্লিট করেছি, মাউন্ট কিলিমানজারো আফ্রিকা, মাউন্ট এলব্রুস ইউরোপ, অ্যান্ড মাউন্ট এভারেস্ট এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। সো বাকি রইল 4টে কন্টিনেন্ট, নর্থ আমেরিকা, সাউথ সেগুলো আমেরিকা। কি লোন নিয়ে নিয়ে করা হবে? নো, আর লোন নেওয়ার একদমই ইচ্ছা নেই। সো আমি এখন মোস্টলি ডিপেন্ডেন্ট অন স্পন্সর্স। সো কেউ সো অ্যান্ড আমি যদি পাই, সো আই উইল বি এবল টু ডু নর্থ, সাউথ, আন্টার্কটিকা অ্যান্ড অস্ট্রেলিয়া। তোমার এই গোটা জার্নিতে, মানে এই যে টোটাল ব্যাপারটা, আমরা যদি বলি যে হুম ডু ইউ ডেডিকেট, কাকে তুমি ডেডিকেট করছো এই গোটা অ্যাচিভমেন্টটা? প্রথমত আমার বাবা, কারণ সেখান থেকেই আমি ইন্সপিরেশন পেয়েছি। বাবা স্পোর্টসম্যান, সেখান থেকেই সেই ব্লাড আমার মধ্যে ছিল। অ্যান্ড দেন টু মাই এন্টায়ার স্টেট, অবভিয়াসলি, কারণ আমি সেই ভেবেই গেছিলাম যে আমার স্টেটের নাম আমি মাউন্টেনিয়ারিং এর পর্দায় সব থেকে ওপরে নিয়ে যাবো, মাউন্টেনিয়ারিং এর চ্যাপ্টারে সব থেকে ওপরে নিয়ে যাবো। তো আই উইল ডেডিকেট ইট টু মাই এন্টায়ার স্টেট। ওই তো, তুমি কিসে ভয় পাও? ইউ আর অ্যাফ্রেড অফ হোয়াট? আমি সেটা বলতে পারলাম না এখন, আই এম রিয়েলি নট শিওর, আমি জানি না। সাপ, আরশোলা, পোকামাকড়, কিছু তো একটা থাকে যে এই অরিত্র কিসে ভয় পায়? দ্যাটস মাই কোয়েশ্চেন। অ্যানিমেলস অবভিয়াসলি না, জানি না, আই কান্ট আনসার দ্যাট, আমি জানি না। এই যে তোমার জার্নি, এই জার্নিতে আমি ছেড়ে দিলাম, আদারওয়াইজ মানে এই তুমি তোমার ফেভারিট ফুড কি খেতে পছন্দ করো? আই লাভ বিরিয়ানি, আমার বিরিয়ানি খেতে ভীষণ ভীষণ বেশি ভালো লাগে। হু ইজ ইউর রোল মডেল? তুমি কাকে তোমার রোল মডেল হিসেবে মানো? আমার বাবা, মাই ফাদার, হি ইজ মাই রোল মডেল। তোমার নেক্সট অ্যাচিভমেন্ট, মানে যে কোনো ছেলে বা মেয়ে যারা এসে তোমার কাছ থেকে টিপস নিতে চাইবে, অ্যান্ড ইফ ইউ আর টোল্ড টু গিভ দেম ওয়ান টিপ, মানে তুমি কি বলবে তাদেরকে? তোমার মূল গাইডলাইন কি হবে তাদের জন্য আফটার দিস ওয়ান্ডারফুল সাকসেস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ ইয়ার্স? Apart from education, which is important, be engaged with any sport. That is my only tip. এক্সিলেন্ট। তুমি একজন মানে একটি দুর্দান্ত কোম্পানিতে আইটি সেক্টরে কাজ করো, ইঞ্জিনিয়ারিং পাস করেছো, চাকরি করো, এবং এই অ্যাচিভমেন্টে চাকরি ছুটি নিয়ে এত মাসের, প্রায় 2.5 মাসের একটি এভারেস্ট জয় করার অভিজ্ঞতা, ওইটাকে ব্যালেন্স করা, পড়াশোনা করা, নিজের অন্যান্য কাজ, বাড়ি, এই সবগুলো ব্যালেন্স করার রহস্যটা কি? হাউ ইজ দ্যাট পসিবল? I will say এখানে ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার ওয়াইফ আমাকে এই ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট করতো। কারণ একটা সেন্টার স্টেজের মেইন ওয়ার্ক ব্যাক স্টেজেই হয়। তো শি সাপোর্টস দ্য এন্টায়ার ফ্রেমওয়ার্ক অফ মাই ফ্যামিলি। তো ও যখন সাপোর্ট করে, তো আই গেট দ্য এনার্জি টু ক্যারি অন উইথ মাই ড্রিমস। তো এটা একটা আমার, তো সেই ক্ষেত্রে আমি নিজেকে খুব লাকি ফিল করি। অ্যান্ড প্লাস আমি যে আমার কোম্পানি থেকে 2-2.5 মাসের ছুটি পেয়েছি, তো সেটাতেও আই ফিল রিয়েলি লাকি যে আমার ইমিডিয়েট যে সুপারভাইজার, ইমিডিয়েট যে বস, দে আর আন্ডারস্ট্যান্ডিং এনাফ
to grant me the leave. তো এইসব রেসপেক্টে নিজেকে অ্যাকচুয়ালি খুব লাকি ফিল করি যে আই এম ইন সাচ আ কোম্পানি অ্যান্ড ইন সাচ আ ফ্যামিলি। এক্সেলেন্ট। পবিত্র, অল দ্য বেস্ট ফর ইওর নেক্সট ভেঞ্চার। Thank you. অসাধারণ, অসাধারণ। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা এক অন্যরকম কিছুটা সময় কাটালাম। আমরা অরিত্রকে কাছ থেকে দেখলাম, শুনলাম এবং তার অভিজ্ঞতা। আমি জানি যে এর পেছনে আরো অনেক 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 না বলা কথা থেকে গেল, ওর পরিশ্রমগুলো থেকে গেল, ওর জেদ, লড়াই এবং অসম্ভব রকমের অধ্যবসায় থেকে গেল। আমরা চাইবো অরিত্রর সাফল্যের কাহিনী আরো বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।